নমস্কার, আমি পূজা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই আজকের শিরোনামে। বন্ধ হলো ট্রাম পরিষেবা, ঐতিহ্য হারালো কল্লোলিনী তিলোত্তমা। বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। পৃথিবী চাঁদ পেয়েছে আগেই, তবে এবার পেতে চলেছে দ্বিতীয় চাঁদকেও। গবেষণা বলছে এই দ্বিতীয় চাঁদটি বস্তুত এক ক্ষুদ্র গ্রহাণু, যাকে মনে করা হচ্ছে পৃথিবীর অস্থায়ী মিনি মুন হিসেবে। আয়তনে মোটে 33 ফুট এই চাঁদের অস্তিত্ব সম্পর্কে প্রথম জানায় নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম। এই গ্রহাণুটি এখন মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসার আগে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত, অর্থাৎ 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর ওই সময়কাল পর্যন্ত প্রদক্ষিণ করবে পৃথিবীকে। আমেরিকা এবং চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলে জাপানকে হারিয়ে এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা পেল ভারত। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব সহ 8টি বিষয়ের উপর ভিত্তি করে মোট 27টি দেশ নিয়ে এশীয় শক্তি সূচক তালিকা প্রকাশ করেছে লোভি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স। এই প্ল্যাটফর্মের প্রকাশ করা তালিকা নিয়ে উচ্ছ্বসিত মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয় যে দেশের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনৈতিক সাফল্যই ভারতের তৃতীয় স্থান দখল করার মূল কারণ। সার্ধ শতবর্ষে কলকাতার আলিপুর চিড়িয়াখানা। জন্মদিন উপলক্ষে ভোলবদল হয়েছে প্রধান ফটকের। প্রায় দোতলা উঁচু ফটকের শীর্ষে থাকছে হাতির মাথার প্রতিকৃতি এবং এই উপলক্ষে চলতি বছর চিড়িয়াখানায় আনা হয়েছে নতুন কয়েকটি প্রাণী। তার মধ্যে রয়েছে 4টি মাউস ডিয়ার, মালায়ান টেপার। এই মুহূর্তে ভারতের অন্য কোনো চিড়িয়াখানায় মালায়ান টেপার নেই। রয়েছে সাপ এবং পাখিদের খাঁচা নিয়েও বিশেষ পরিকল্পনা। সার্ধ শতবর্ষ উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি চলবে চিড়িয়াখানায় বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির সদস্য সম্পাদক সৌরভ চৌধুরী। উন্নতির অভাবে ধুঁকতে থাকা কলকাতার ট্রাম পরিষেবা এবার কার্যত বন্ধ হয়ে গেল। গত সোমবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রায় 150 বছরের বহু ইতিহাসের সাক্ষী হয়ে কলকাতার যান পরিবহন সংস্কৃতির অন্যতম নিদর্শন এই ট্রাম পরিষেবাকে বন্ধ করে দেওয়ায় অসন্তুষ্ট হয়েছে কলকাতার সাধারণ নাগরিক থেকে নেটিজেনরা। গত কয়েক দশক ধরে ট্রামের সংখ্যা যেমন কমেছে, তেমনি সংস্কারের অভাবে জরাজীর্ণ ট্রাম ডিপোগুলি বেহাত হয়েছে জমি মাফিয়ার চক্রান্তে। ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার এই পরিণতি হলো কিভাবে, জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। পিঠেটা ট্রাম গাড়ি পরে ধূপধাপ। যে সময়ের কথা বলা হচ্ছে তখন ট্রাম গাড়ি সত্যিই ধূপধাপ পড়তো বটে। তখন ট্রাম চলতো ঘোড়ায় টেনে। কলকাতার শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত এই ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চলেছিল। সময়টা 1873 সাল। এরপর 1880 সাল নাগাদ লন্ডনে স্থাপিত হয় ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি বা সিটিসি। 1882 সালে কলকাতা সহ বোম্বাই ও মাদ্রাজে ব্রিটিশ সরকারের হয়ে সিটিসি স্টিম চালিত ট্রাম পরিষেবা শুরু করে। 1902 সালে সিটিসি কলকাতায় প্রথম ইলেকট্রিক চালিত ট্রামকারের পরিবহন শুরু করল খিদিরপুর ধর্মতলা রুটে। এরপর ইতিহাসের পথ ধরে বেশ কিছুটা সময় এগিয়ে এসে 1951 সালে সিটিসি পশ্চিমবঙ্গ সরকারের সাথে সংযুক্ত হয়। 1967-তে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রাম কোম্পানি অ্যাক্ট কার্যকর করে সিটিসির ব্যবস্থাপনার দায়িত্বভার গ্রহণ করে। অর্থাৎ ট্রাম পরিষেবা রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে পরিচালিত হতে শুরু করল এবং 1976 সালে 8ই নভেম্বর ক্যালকাটা ট্রামওয়েজ রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত হয়। 90-এর দশকের সময় থেকে ট্রাম পরিবহন ব্যবস্থার অবনতি ঘটতে শুরু করে। প্রযুক্তির হাত ধরে কলকাতার পাতাল রেল একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার যাত্রাপথের ব্যবধান কমিয়ে আনল, তেমনি ট্রামের মতো প্রাচীন এই পরিবহন মাধ্যমটির কোনো উন্নতি সাধন না হওয়ায় তা সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা হারাতে শুরু করল।
90-এর দশকে ট্রাম পরিষেবা থেকে রাজ্যের লাভের পরিমাণ কমতে শুরু করায় তৎকালীন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী তখনই ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন। 1992 সালে সিটিসির পক্ষ থেকে 40টিরও বেশি নতুন বাস রুটের পরিষেবা চালু হলে রাজ্য পরিবহন দপ্তর কিছুটা লাভের মুখ দেখে। দ্রুত মেট্রো রেল পরিষেবার চ্যালেঞ্জ ছাড়াও কলকাতার ট্রাম পরিষেবাকে এরপর আরও অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যেমন যানবাহনের জন্য কার্যকর রাস্তার আয়তন 90 দশকের পর থেকে বৃদ্ধি পায়নি, যা সেই সময় থেকে 6% পরিমাণ হয়ে রয়েছে। অন্যদিকে গত 3 দশকে যানবাহনের মধ্যে প্রাইভেট গাড়ি, বাইক, ট্যাক্সি, শাটল ক্যাব, অটো ইত্যাদি অগন্তি পরিমাণে বৃদ্ধি পেয়ে চলেছে, যার ফলে সুসংবদ্ধ ট্রাম নেটওয়ার্ক বজায় রাখা সম্ভবপর হচ্ছে না। 90-এর দশকে কলকাতা শহরে প্রায় 400টি ট্রাম কার চলত। 2020 সময় এসে 5টি রুটে 40 থেকে 45টি ট্রাম পরিষেবা অবশিষ্ট ছিল। এই সপ্তাহের শুরুতেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয় কলকাতার ট্রাম রুটগুলি বন্ধ করে দেওয়ার। শুধুমাত্র খিদিরপুর ধর্মতলা রুটে যেহেতু প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল, তাই এই রুটে ট্রাম পরিষেবাটি হেরিটেজ রুট হিসাবে কার্যকর থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই ট্রাম ব্যবহারকারী সাধারণ যাত্রীসহ কলকাতার নাগরিকেরা ব্যথিত হয়। সেই সঙ্গে অনেকেই সংঘবদ্ধ হয়ে এর প্রতিবাদ শুরু করে। সোশ্যাল মিডিয়াতে নানা পোস্টে দেখা যায় ক্ষোভের সাথেই সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করা হচ্ছে। কলকাতার ঐতিহ্য ট্রাম পরিষেবার এক অর্থে পরিবেশ বান্ধব, তাই ট্রাম বন্ধ করে দিলে আদতে শহরের দূষণ নিয়ন্ত্রণ বাধাপ্রাপ্ত হবে, যা একেবারেই কাম্য নয়। এই দাবিতে সোচ্চার হয় অধিকাংশ সাধারণ নাগরিক। একটা সময় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নগরায়ণ মন্ত্রকের দ্বারস্থ হয় এই ট্রাম পরিষেবার উন্নতিকল্পে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ইউরোপের জুরিক, প্রাগের মতো বিদেশি শহরগুলির ট্রাম পরিবহন ব্যবস্থার সাথে যৌথভাবে যুক্ত হয়ে সিটিসির পরিষেবাকে আরও যুগোপযোগী উন্নত করার কথা ভাবা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর করা হয়নি। রাজনৈতিক স্তরেও কেন্দ্র, রাজ্য সরকারপক্ষ, বিরোধী পক্ষ কাউকেই এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করতে শোনা যায়নি। কল্লোলিনী কলকাতার অন্যতম ঐতিহ্যমণ্ডিত এই অলঙ্কারটি আজ অবহেলা আর বেখেয়ালে বিলুপ্তির পর্যায়ে পৌঁছে গেছে। শহরের ইতিহাসে আর শিল্প সংস্কৃতিতে এই ট্রাম পরিষেবার কথা জুড়ে থাকবে শুধু। কোনো চলচ্চিত্র পরিচালকের ছবিতে শহরের কোনো যুবককে দৌড়ে ট্রামে উঠতে দেখা যাবে। রূপালী পর্দার সেই চরিত্রদের স্বপ্ন যেমন বিলীন হয়, তেমনই বাস্তবে বিলীন হচ্ছে 150 বছরের ঐতিহ্য কলকাতার ট্রাম। এই শহরের আরও নানান কিছুর সাথে নিজের লেখায় যার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আরেকজন বিদগ্ধ মানুষ, যিনি আবার কলকাতার ট্রাম অ্যাক্সিডেন্টে একমাত্র মৃত ব্যক্তি। শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ। কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ। চারিদিকে ঘরবাড়ি, পোড়ো সাঁকো, সমাধির ভিড়। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। রাজ্য জুড়ে ভয়ঙ্কর হচ্ছে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে গেলেও বিভিন্ন জেলা এখনও জলের তলায়। কোথাও ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, আবার কোথাও জলে ভেসে যাচ্ছে মানুষ। এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতেই ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, আগাম আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই জল ছাড়া হয়েছে। বাকি খবর বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টিতে ফুঁসছে নদীগুলি। প্রায় 2.5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ, যার ফলে দামোদর নদের নিম্ন অববাহিকায় অবস্থিত গ্রামগুলি প্লাবিত হয়েছে। বন্যার পরিস্থিতি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি সহ একাধিক জেলায়। বাঁকুড়ায় রাতের দিকে জলস্তর হু হু করে বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রাতের বেলায় তড়িঘড়ি দুর্গতদের নৌকা করে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। একটি অস্থায়ী ক্যাম্প করে বন্যা দুর্গতদের থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। নিম্ন অববাহিকার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে, দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে জলমগ্ন দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চাঁপাডালি জদরা সহ একাধিক গ্রাম। এলাকায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। নদীর পাশে থাকা বাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে। এমনকি পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। প্রশাসনের কোনো আধিকারিক বা কর্মীরা ঘটনাস্থলে আসেননি বলে গ্রামবাসীদের অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাসের সাঁকো ভেঙে গেল জলের তোড়ে। বাসের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার, সমস্যায় যাত্রীরা। পাশাপাশি বড়োয়ায় কুয়ো নদীর জল বাড়ায় বন্ধ হল হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যকে আগাম না জানিয়ে একসঙ্গে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলেই বিভিন্ন জেলার একাধিক এলাকা বন্যার কবলে পড়ে। অন্যদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ডিভিসির রিজার্ভার রেগুলেশন কমিটিতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ছিলেন। আগাম আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই জল ছাড়া হয়েছে। অন্যদিকে রাজ্যে পরিকল্পনাহীনভাবে নদী বাঁধের উপর নিচু জমিতে খাল বিল নদী ভরাট করে প্রতিদিন অবৈধ নির্মাণ কাজ হচ্ছে। বিভিন্ন জলাধার দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় পড়ে থাকায় তাদের জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। আবার নদী পুকুর খালবিল মজে যাওয়ার কারণে তাদেরও জল ধারণ ক্ষমতা কমেছে। এই কারণে কংসাবতী নদীর পাড় একাধিক জায়গায় ভেঙে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সুতরাং উদাসীনতা কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই রয়েছে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী বুলেটিনের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেল এবং ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজে। নমস্কার।